আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কনসেপ্ট অফ স্প্লিট জিন। তো এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আর কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে অ্যাডিনোভাইরাস নিয়ে কাজ করছিল। তো অ্যাডিনোভাইরাস নিয়ে যখন কাজ করছে, অ্যাডিনোভাইরাসের আর্লি জিন এক্সপ্রেশন আর লেট জিন এক্সপ্রেশন আছে। তার মানে আর্লি জিনের সময়ে ও কি করে না, ও এন্ট্রি নেয়, যে সেলটার মধ্যে ঢুকবে তার এন্ট্রি নেওয়ার জন্য যা যা জিন এক্সপ্রেস করা দরকার সেটাকে ইউজ করে। আর লেট জিনের সময় ও কি করবে, ভাইরাসটার ক্যাপসিড গুলোকে তৈরি করে ও এবারে রিলিজ হবে। তো দুটো রিসার্চ গ্রুপ কাজ করছে 1977-এ, একটা এমআইটি-তে আর একটা হচ্ছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে। এরা রিপোর্ট করলো যে লেট জিন যখন কাজ করছে তখন লেট জিনের মধ্যে এমআরএনএটা মোজাইক, হ্যাঁ, যার মধ্যে কয়েকটা জিন আছে যেটা কয়েকটা সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সটা ডিএনএ এর মধ্যে কিন্তু নেই, বা ডিএনএ এর মধ্যে আছে এমআরএনএ এর মধ্যে নেই। তো এটা ওরা রিপোর্ট করলো নেচার পত্রিকায়, খুবই নামী পত্রিকা, হ্যাঁ, 1977। তো যারা করছিল সেই গ্রুপটার মধ্যে দুটো প্রিন্সিপাল সায়েন্টিস্ট, এক হচ্ছে ফিলিপ সার্প আর রিচ রবার্টস। এরা এই ডিসকভারিটার জন্য, একজন এমআইটি থেকে সার্প এমআইটি থেকে, রবার্টস হচ্ছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি থেকে, 1977 এর রিসার্চ কাজটার জন্য নোবেল প্রাইজ পেল 1993। এবারে দেখ, ওপরে একটা কথা লেখা আছে মোজাইক। তোরা হয়তো মোজাইক মেঝে দেখেছিস, সেই মোজাইক কথাটা আবার শুনেছিস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এর মানে হচ্ছে দু রকমের জিনিস আছে বা একাধিক রকমের জিনিস একটার মধ্যে পাবি। তো এই মোজাইক কথাটা ইউজ করেছিল 1978-এ ওয়াল্টার গিলবার্ট। তাহলে এখনো পর্যন্ত লক্ষ্য কর যে we are discussing regarding the contribution of scientists leading to the development of a concept, that is split gene concept. So the starting point of this split gene concept started at 1977 when two groups working with the expression of adenovirus late gene mRNA, and they reported that the sequence which is present on the DNA is absent in the mRNA. And this two group is led by two renowned scientists, Phil Sarf at MIT and Rich Roberts at Cold Spring Harbor Laboratory. Now, the word mosaic is being used here. Mosaic means a different things are present, and this mosaic structure, the mosaic name is given by Walter Gilbert in 1978. Now, Francis Crick, who used the term cistron, a functional genetic unit. A functional genetic unit means
the structural gene, operator, and regulator, as well as promoter. So whenever a gene is working and producing a polypeptide chain, these four groups should work at random. Means promoter, regulator, operator, and structural gene. Now, within the structural gene, in eukaryotic as well as in eukaryotic virus, there is a separate introgenic region which is alternate with the protein coding region. So protein coding region followed by coding region, then protein coding region, then non-coding region are the sequence which is silent is called intronic matrix, and this thing is being reported by Walter Gilbert in 1978 in another article in a Nature জার্নাল। তাহলে দেখ, যখনই একটা জিন পলিপেপটাইড তৈরি করে তো তার সামনে প্রোমোটার, অপারেটর আর রেগুলেটর থাকবে। মনে করে দেখ, তোরা ওই ল্যাক ওপেরন কিংবা ট্রিপ্টোফ্যান ওপেরন পড়েছিলিস। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আগে থেকে ডেসক্রাইব। এবারে প্রোমোটার নয়, অপারেটর নয়, রেগুলেটর নয়, শুধু স্ট্রাকচারাল জিনের মধ্যে অ্যাডিনোভাইরাস আর ইউক্যারিওটিক ভাইরাস আর ইউক্যারিওটিক জিনের মধ্যে লক্ষ্য করলো যে প্রোটিন কোডিং রিজিয়নের মাঝখানে নন প্রোটিন কোডিং ইন্টারভেনিং সিকোয়েন্স আছে, মানে ভিতরে ঢোকা একটা নন প্রোটিন কোডিং রিজিয়ন আছে। তো সেইটার নাম দিল ইন্ট্রন, and this intron name is given by Walter Gilbert, who used it previously as a mosaic structure. Got it? তাহলে মোজাইক স্ট্রাকচারটা ওয়াল্টার গিলবার্ট বলেছিল, এবং পরে ওই পিস অফ ডিএনএ যেটা প্রোটিন কোড করে না সেইটার নাম দিল হচ্ছে ইন্ট্রন। তাহলে অটোমেটিক্যালি প্রোটিন কোডিং রিজিয়নটার কি নাম দিল না এক্সন। ক্লিয়ার হলো? দেখ, ওই সময়ে এটাও ক্লিয়ারলি বোঝা যেতে স্টার্ট করলো যে শুধুমাত্র যে ভাইরাসের মধ্যে, ভাইরাল এমআরএনএ এর মধ্যে ইন্ট্রন সিকোয়েন্স আছে নয়, আছে শুধু রেস্ট্রিক্টেড নয়, ইউক্যারিওটিক এমআরএনএ এর মধ্যে ইন্ট্রন আছে। তো ওরা একটা মেথডোলজি অ্যাপ্লাই করেছিল। তো সেই মেথডোলজিতে নাম্বার অফ রিসার্চ গ্রুপ কাজ করলো ডিফারেন্ট জিন নিয়ে, এবং স্যার রবার্টস, যার জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড এটা ফেমাস ডিসকভারি অফ ইন্ট্রনের জন্য, সেইটা অন্য জিনের ক্ষেত্রেও, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবিন, বিটা গ্লোবিউলিন, তারপরে হচ্ছে ওভা অ্যালবুমিন, টিআরএনএ, আরআরএনএ এর মধ্যেও ইন্ট্রন খুঁজে পেল। তাহলে তাহলে দেখ, ফার্স্ট রিপোর্টেড হচ্ছে অ্যাডিনোভাইরাসের মধ্যে, সেকেন্ড হচ্ছে গিয়ে যেই অ্যাডিনোভাইরাসের মধ্যে একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর দেখিয়ে দিল শার্প এবং রবার্টস, সেই এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটাকে ইউজ করে ইউক্যারিওটিক এমআরএনএ যেমন হচ্ছে বিটা গ্লোবিন, ইমিউনোগ্লোবিন, ওভা অ্যালবুমিন, আরআরএনএ এবং টিআরএনএ এর মধ্যেও দেখলো যে ইন্ট্রন আছে। Means it is being started by the Sharp and Roberts. Later on, their discovery is being applied as they given their method, and the method is being applied in other genes, and in applying their method, the other scientist has got that there are varieties of genes which have intervening or intron. That includes beta globulin, immunoglobulin, ova albumin, tRNA, and rRNA.
Got it? Now, after the discovery of the method of isolating intron by the Sharp and Roberts, and simultaneously the naming of this intervening sequence by Gilbert, Chambon, Pierre Chambon's group, and Taimier group, working on ova-albumin and beta-globulin gene. In their experiment, what they have done, they have isolated the mRNA in purified form. Then they isolated mRNA is hybridized with the DNA but at higher temperature, or they mix mRNA with DNA, then a high temperature is being applied. Whenever high temperature is being applied, the DNA is separated into single strand. Now they are try to, whenever you drop down the temperature, there will be a chance of binding of mRNA with single stranded DNA, and the single stranded DNA binds with mRNA at complementary position, and whenever there is no complementarity, then there will be a formation of loop. This type of loop is like, it seems like the English alphabet R, and by doing so they picture it on electron micrograph or electron microscope, and they prove that in case of ova-albumin gene, there are 7 introns are present and 8 exons are there. Okay, I am repeating this procedure again. Sharp and Roberts used a procedure where the particular mRNA and the particular segment of DNA are mixed, then the temperature is being raised, then the temperature is lowering, then after lowering the temperature, the piece of RNA and DNA are photographed on a particular matrix. Now, for example, cellulose nitrate paper is very well capable of attach mRNA. Now, if you add DNA on it in a single stranded form, then the portion which is complementary, that will bind with the DNA and RNA, and the portion which is not complementary, that will form a loop-like structure. Okay, and this loop-like structure is being referred to as a odd loop. Later, it is being represented that these are the intron position or introns, and by doing so, they have observed that, Chambon observed that in case of ova-albumin, it consists of 7 introns. Taimier in 1978 also observed beta globulin gene, and they also observed that there are introns which is present on the ova-albumin gene. These also
observed like adenovirus, like ovalbumin gene, and SV40, a eukaryotic viral gene. তাহলে দেখ পিয়ারি চ্যাম্বন কি করলো? প্রথমে সেলুলোজ নাইট্রেট পেপারের মধ্যে ওভা অ্যালবুমিনের এমআরএনএটাকে অ্যাটাচ করে দিল, একটা কাগজের মধ্যে ওভা অ্যালবুমিন অ্যাটাচ করলো। এইটা ওদের আগে থেকেই জানা আছে, ওভা অ্যালবুমিনের জিনটা ডিএনএ সিকোয়েন্সটা, সেইটাকে নিয়ে হিট করলো। হিট করার পর ওই হিটেড কন্ডিশনে কি হয়েছে, ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডে চলে গেছে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএটা সেলুলোজ নাইট্রেট পেপারের মধ্যে থাকা এমআরএনএ কে উপরে ঢেলে দিল। তখন কি হলো, এমআরএনএ এর সঙ্গে সেলুলোজ নাইট্রেটের উপরে এমআরএনএ লাগানো আছে, তার সঙ্গে বেস পেয়ারিং করেছে হচ্ছে ডিএনএ। এবারে ডিএনএটার যেখানে যেখানে বেস পেয়ারিংটা মিলছে না, সেখানে ও লুপ মতন তৈরি করছে, তারপরে আবার মিলছে, আবার লুপ তৈরি করছে, আবার মিলছে। এরকম করতে করতে পেয়ারি চেম্বন্স যেমন ওভা অ্যালবুমিনের জন্য করলো, টাইমিয়ার সেরকম করলো গ্লোবিলিন জেনের জন্য, এবং পরে অ্যাডিনোভাইরাসের অন্য জিন, SV40 অন্য জিন এর ক্ষেত্রেও ইন্ট্রন সিকোয়েন্স দেখতে পেল। ক্লিয়ার? Now, here the DNA is being expressed. Expressed gene tap spacer, expressed gene 2 spacer, expressed gene 3 spacer, expressed gene 4. Now, after transcription, there would be a formation of pre-mRNA or heterogeneous nuclear RNA. These heterogeneous nuclear RNA consists of spacer now. This portion is present. After that, these spacer regions are being eliminated. These spacer region, when eliminated, then it consists of expressed gene 1, expressed gene 2, expressed gene 3, expressed gene 4. Later, then they become joined and they form a EG1, EG2, EG3, EG4 sequence. So, this is the broad methodology. What is that? This expressed gene 1 is exon 1, expressed gene 2 is exon 2, expressed gene 3 is exon 3, and expressed gene 4 is exon 4. And this spacer 1, spacer 2, spacer 3 is the intron region. Now, nucleolar, another further example. I have previously told you that ovalbumin, globulin, eukaryotic virus, immunoglobulin, rRNA, and tRNA. The electron microscopy study of the same methodology is being observed in Drosophila melanogaster's 18S R DNA sequence and 18S R RNA sequence. You know that ribosome is made up of rRNA and some protein, and this rRNA is produced from a specific DNA that is named as rDNA, and that is located on the nucleolar organizer region or secondary constriction of a chromosome. So, on the secondary constriction of chromosome, if you isolate the DNA and then you denature the DNA and hybridized with the 28S rRNA, you will get the intravenin sequence. Simultaneously, it is for rRNA. In case of tRNA, specifically phenylalanine and tyrosine tRNA, in yeast, it has also shown that there is a short intravenin sequence. And these intravenin sequences are being clipped out during post-transcription. So, up to this, what you have studied,
Sharp and Roberts and Gilbert. Gilbert imagine the situation, and the experiment is being done by the Sharp group and Roberts group. One in the MIT, another in the Cold Spring Harbor Lab. They observed in expression of late genes of adenovirus, there are some genes which are not transcribed in mRNA. So they have to prove that. In doing that, they arrange cellulose nitrate paper on which mRNA is being attached. On this mRNA, denatured DNA of this gene is being applied. Then this paper is shifted to a cold temperature. Automatically, RNA DNA hybrid will form, and if RNA DNA hybrid will form, they observed it that through an electron microscope, and the picture of the electron microscope shows there are certain region where loop formation takes place, and they represented it as R loop. And Gilbert, by observing this full experiment, report that it is a mosaic pattern, and the R portion is being termed as intervening sequence or intron. Gilbert observed the experiment and analyzed by his word that it is a mosaic pattern and it consists of intron. Now, by getting this experimental procedure, Chamberlain, Chambon, Chambon, TMR in 1978, they also hybridized RNA and DNA of ovalbumin and globin gene, beta globin gene, and they also got the same result. In case of Drosophila melanogaster, same results are also obtained, and simultaneously the most simplest, the structure of tRNA, it also possesses some intervening sequences. Clear? Now, whenever these intervening sequences have come into the mind of the people, then they describe these as a split gene. Previously, we have believed that by observing the lack of peron, beta galactosidase, permease, transacetidase, they're continuous. But here, it has been clear to us in case of ovalbumin, like beta galactosidase gene, it is not continuous. It is interrupted by 7 intervening sequence. So, in case of beta globulin and ovalbumin, it is being observed that it is interrupted by some nucleotide, and this is not represented when it is being produced or translated into a protein. So, in that case, they describe in different name. In nucleus of eukaryotes, the DNA is transcribed to form hnRNA. These HN heterogeneous nuclear RNA are then modified. In next step, after modification, they splicing out the or clipped out the intervening sequence. Then they add poly-A-Tel. Now this modification without intervening sequence and poly-A-Tel, this complex is transferred from nucleus to the cytoplasm, and it will represent to the ribosome so that it will form a particular polypeptide.
Further, in case of blood clotting factor 8, it has been found that the DNA which is responsible for production of blood clotting factor 8 is of 186,000 base, and when the mRNA is produced, the 9 base mRNA is 9,000 base mRNA will produce. So the length of the DNA is 186,000 base and the mRNA is 9,000 base long. So if you deduct 186 minus 9 is equal to 175 or 176 kilobase of DNA is being spliced out when it produces the RNA. Sorry, not DNA, RNA are spliced out when the mature RNA is produced. So, what happens here? From DNA, 186,000 base hnRNA are produced. Now, within this hnRNA, there are introns, and from this portion, the introns are being clipped out and the 9,000 base long mature mRNA are produced. So it has been found that a huge amount of DNA is not transcribable. Similarly, in case of chicken ova albumin gene, it contains 8 exon and 7 introns. Within the 770 bases of genomic DNA. Amongst them, 1900 bases are present on the mRNA. So, near about 70 to 75% gene are spliced out, means that amount of intron is present. Now, there are also gene which is represented here by me as a red color. Here no introns are present, like histone protein. No, his intron is present. So now whenever we come to these huge amount of intron, we have a thinking that it might have been some function. Intron might have been some function. Now, by observing the predecessor, means evolutionary history, if we get whether these introns are present or not, it has been come into the conclusion that the introns are perhaps functional gene in previous time. But during evolution, these introns are being spliced out and introns are a part of exon previously. Now they are being introns because this portion does not have any protein synthesizing requirement. So this type of reshuffling of exon is called exon shuffling. Consider আগে যেটা এক্সন আর ইন্ট্রন বলছি, এখন যেটা ইন্ট্রন বলছি, আগে ওটা এক্সনের মধ্যেই ইনক্লুডেড ছিল, ওর একটা অন্য ফাংশনাল রোল ছিল। কিন্তু যখন দেখা গেল ইভলিউশন হচ্ছে, অ্যাডাপ্টেশন এবং ইভলিউশন হচ্ছে, যে ওই এক্সট্রা সেগমেন্ট অফ জিনটা যেটা এক্সনের মধ্যে ঢোকানো ছিল সেটার আর কোনো ভ্যালুয়েশন নেই, তখন ওখান থেকে ওটাকে কেটে বাদ দিচ্ছে, আর যেটুকু নিয়ে কাজ তৈরি করার মতন প্রোটিন তৈরি করে নিতে পারছে ওই পার্টিকুলার অ্যাডাপটিভ কন্ডিশনে, সেইটা হচ্ছে গিয়ে এক্সন রয়ে যাচ্ছে, আর যেটা বাদ দিচ্ছে সেটা ইন্ট্রন হয়ে যাচ্ছে। এই যে প্রথমে বড় ছিল সেখান থেকে ছোট চলে আসা, এটাকে বলা হচ্ছে গিয়ে এক্সন। আবার
এটাও ভাবা হচ্ছে যে বিভিন্ন জিনের বিভিন্ন রকমের ইন্ট্রনস আছে, এবার ইন্ট্রনস গুলো নিজেদের মধ্যে যদি রিকম্বাইন করে তাহলে একটা নোভেল কম্বিনেশন অফ এক্সন হবে, সেইটা একটা পার্টিকুলার প্রোডাক্ট দেবে এবং ইভলিউশনারি হিস্ট্রিতে এটা হেল্প করবে। তাহলে ইন্ট্রনটা হচ্ছে গিয়ে একটা স্টোরড মেটেরিয়াল, ইফ ইট ইজ রিকোয়ার্ড that recombine themselves will make a new exon, or it is an excess material of the past time which is still being loaded with the gene. If required, then recombination will take place. If not required, then automatically we'll split this portion or clip this portion, and the cleaving portion of the intron, the process of cleaving this intron is known as splicing. Okay. Now, splicing is a process where hnRNA or pre-mRNA will produce mRNA. Now, what is the difference between pre-RNA or hnRNA with mRNA? Because there is no introns, and this is the where does the intron is located? It is being observed that there is a GU rich sequence at the 5' end of the intron and AG rich sequence at the 3' terminus of the intron. By observing this GU sequence and AG sequence, we can clearly indicate or identify that this is the intragenic sequence or introns. Okay. Now, for example, this is a exon 1 intron and exon. This is called DNA. From this, precursor mRNA or hnRNA or pre-RNA will produce having the intron. Now, this intron portion is spliced out and these exons are joined. Okay. This pre-mRNA, the introns are being spliced out. This is called splicing, and then joining, and then translation takes place. In this condition, it will move from nucleus to the cytoplasm where ribosome is there. This mRNA with ribosome and tRNA will produce a functional protein, and this is being done from mRNA. This thing to this thing has been done by a complex. This complex is made up of 100 proteins and 5 different small RNAs. And this is catalyzed by spliceosome. It is a complex of protein and RNA. Now, if you look at this figure, you will get exon 1, intron A, exon 2, intron B, exon 3. This is a DNA. Now, when it transcribes, it is producing pre-RNA or hnRNA, having the same sequence but in the form of mRNA nucleotide, means AUGC is present. Now, firstly, capping is being done. This capping is being done to protect this mRNA from the destruction of ribonuclease enzyme. Okay, so the for the increase the duration of stay of uh, mRNA, the capping is necessary. This capping is being done by using 7-methyl-guanosine cap, first one. Now, next in step, with the help of this spliceosome, which is made up of 100 protein and 5 small RNAs, these intron portions are cleaved out. Now, how can you identify this is a intron? Because here the sequence of GU and the sequence of AG is present. So after that, the exons are being connected, and after exons are being collected, there will be a addition of AAA nucleotide, and that is called polynucleotide, and then it will transfer to the ribosome where it will meet with the ribosome and produce protein. So what 3 steps will take place after mRNA formation? Capping,
by 7-methyl guanosine cap, then splicing by 100 protein and 5 small RNA, then poly-A tail addition. After that, these will transfer from nucleus to cytoplasm where it will produce protein. If you look at that, it is RNA polymerase. Now it has bind with the promoter sequence Now, whenever this RNA will move, that will produce mRNA. This is the mRNA. Now, mRNA, with the help of the spliceosome, these portions are clipped out. And again, they are being joined. And further, if introns are present, they are further producing this type of loop and are again identified by the spliceosome, and it will cleave to produce a mature RNA. This mRNA, after adding the poly-A tail and 7-methyl guanosine cap, here the cap will produce fast, then the poly-A tail will be added, then it will transfer into the cytoplasm where it will meet with the ribosome and will produce protein. So, steps in production of protein is in case of DNA, there is a two sequences, protein coding and non-coding. Non-coding is equal to intron and protein coding is equal to exon. So, exon have to be maintained and intron have to be clipped out. So, during protein synthesis, the first thing happens is that RNA polymerase will produce the RNA. Whenever the RNA is producing or forming, they are for their protection from the action of ribonuclease, their stability have to be increased. They are being attached with a 7-methyl guanosine cap. Now, RNA is producing from DNA and the DNA having the intervening sequence. These intervening sequence are being strictly identified by a protein RNA complex known as spliceosome. These spliceosome identify this complex and cut this. After cutting this, whenever RNA polymerase will reach the terminal portion, and this terminal portion, when it reach, it will forms a mature RNA, and further stability of its can be enhanced by addition of poly-A tail. Whenever cap, poly-A tail and exons are present, they are being transported to the cytosol through nuclear pore complex, and in cytoplasm they will bind with the ribosome and will form the protein. So, in transcription, DNA to pre-RNA to mRNA, and in translation, mRNA to protein will produce. This thing will happen within the nucleus, and this will from the cytoplasm with the help of ribosome. Got it? তাহলে দেখ, যখনই আমরা আসছি স্প্লিট জিন কনসেপ্টে, প্লিজ স্প্লিট জিন কনসেপ্টের মধ্যে কি আছে না স্প্লাইসিং আছে। স্প্লাইসিং যখনই আছে তখনই এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে স্প্লাইসিংটা কখন হয় না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময়ে কি হয় না, ডিএনএ তে এক্সন আর ইন্ট্রন আছে। ইন্ট্রনটা প্রি এমআরএনএ বা এইচএন হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ তে থাকে। তো থাকার সময়ে কি হচ্ছে না, প্রথমে যখনই এইচএন আরএনএ বা প্রি আরএনএ তৈরি হলো, ওই তৈরি হওয়ার প্রথমেই ক্যাপিং হচ্ছে। ক্যাপিং যখন হচ্ছে মিনস এর স্টেবিলিটি বাড়ানো হলো। কি দিয়ে ক্যাপিং হলো? 7-মিথাইল গুয়ানোসিন ক্যাপ। এবারে সাইমালটেনিয়াসলি আরএনএ পলিমারেজ কাজ করতে করতে চলেছে, কাজ করতে 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 কি করছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করলো, কিন্তু ওখানে একটা ইন্ট্রন আছে। এবার ইন্ট্রনটাকে চিনছে হচ্ছে স্প্লাইসিজোম বাই অবজার্ভিং এ জিইউ অ্যান্ড এজি সিকোয়েন্স। 5 প্রাইমের দিকে জিইউ আর এই 3 প্রাইমের দিকে এজি সিকোয়েন্স দিয়ে।
যেই সিকোয়েন্স দ্বারা দেখলো তেমনি এই স্প্লাইসিজমটা কেটে দিল, কেটে দেওয়ার পর এখানটায় আবার জয়েনিং হয়ে গেল। ফার্দার আরএনএ পলিমারেজটা মুভ হচ্ছে, হতে হতে টার্মিনাল প্রান্তে পৌঁছে গেল। টার্মিনাল প্রান্তে পৌঁছে যাওয়ার পর এই টার্মিনাল সাইটটাতে একটা পলিএটেল অ্যাড হলো, তার মানে ক্যাপিং প্রথমে হচ্ছে, স্প্লাইসিং তারপরে হচ্ছে, তারপরে পলিঅ্যাডিনাইলেশন হচ্ছে, দিয়ে সেটাকে যখন হয়ে গেল তখন ওখান থেকে ট্রান্সপোর্ট করে দিল রাইবোজোমের মধ্যে। রাইবোজোম কোথায় আছে? সাইটোপ্লাজমের মধ্যে আছে। ট্রান্সপোর্ট করার জন্য কি ইউটিলাইজ করবে? না নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, করে এইখানে এসে প্রোটিন সিনথেসিসটা তৈরি হবে। গট ইট?